কিছু চলছে না আমার মাথায়। এত ঝামেলা আমার পছন্দ না। একা ছিলাম, একাই ভালো। এখন একাই থাকতে চাই। শুধু শুধু লুনিসাকে বিয়ে করেছিলাম। সামির তবদা খেয়ে গেল। নিজের কান বা কৃষাণের কথা কোনোটাই বিশ্বাস করতে পারছে না সে। কি হচ্ছে এসব? এই সেই কৃষাণ যে কিনা লুনিসাকে জোর করে বিয়ে করলো, যে কিনা লুনিসার জন্য 6টি বছর অপেক্ষা করলো। সামির আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কৃষাণ এক পলক সামিকের দিকে তাকায়, শান্ত ও গভীর কণ্ঠে বলল, এখান থেকে যা। সামির দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে ঔষধ ও ইঞ্জেকশন সিরিজটা রেখে বেরিয়ে গেল। কৃষাণ ঔষধটা হাতে নিল, তাচ্ছিল্য হেসে বলল, এখন আর ওষুধ দিয়ে কি হবে? বলেই সিরিজটা ডাস্টবিনে ফেলে দিল। নিজেও বেরিয়ে আসলো রুম থেকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক। এতটা সময় সম্পূর্ণ কথোপকথন শুনেছে সে। কৃষাণ দরজা দিয়ে বের হতেই এরিককে দেখতে পায়। এরিক চোখ মুখ অন্ধকার করে কৃষাণকে বলে, তুমি সত্যি লুনিসাকে ডিভোর্স দেবে? কৃষাণ দরজা লক করে যেতে যেতে বলে, ডিভোর্স কি মিথ্যে মিথ্যে দেওয়া যায়? এরিক আর কিছু বলল না। কৃষাণের পিছু পিছু আসতে লাগলো। কৃষাণ নিজের স্টাডির রুমে আসলো। এরিকও প্রবেশ করলো। এরিকের নজর আপাতত কৃষাণের উপর, যে কিনা গোটা রুমটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। এরিক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এরিক, টেবিলে উঠতো। এরিক কপাল কুঁচকায় কৃষাণের কথায়। টেবিলে কেন উঠবো? আমি বলেছি তাই। কৃষাণের গভীর কণ্ঠস্বর শুনে এরিক চুপচাপ টেবিলের উপরে উঠল। এসিটা পরিষ্কার কর, বাতাস আসছে না। অ্যাঁ, কি বলছো এসব? শীতের মধ্যে বাতাস? কৃষাণ বিরক্ত হয়। যা বলছি কর, বেশি কথা বলিস না। এরিকের আর কি করার, পেছনে ঘুরে এসিটিক পরিষ্কার করতে থাকে। কৃষাণ গভীর দৃষ্টিতে 2 পা পিছিয়ে গেল। বুক সেলফের কাছে গিয়ে একটি বই হাতে নেয়। অতঃপর সামনে থাকা বইগুলো পেছনে রেখে পুরনো বইগুলো সামনের দিকে সাজাতে লাগলো। কৃষাণের এমন অদ্ভুত কার্যক্রমের মানে বুঝতে পারছে না এরিক। মাথা কি পুরোপুরি গিয়েছে নাকি কে জানে। কি করছো তুমি এসব? কৃষাণ নিজের কাজের দিকে মনোযোগ রেখে বলে, নতুন করে সব সাজাচ্ছে, জীবন পরিকল্পনা আর হিসাব। এরিক কৃষাণের কথার মানে বুঝলো না, বোঝার জন্য সময়ও দিল না। এখন যা, রান্না কর, খিদে পেয়েছে। এরিক কথা বাড়ালো না, তারও খিদে পেয়েছে। এরিক চলে গেল রান্নাঘরে। এরিক যেতে কৃষাণ ক্রু হাসলো, তাকালো এসির দিকে, আর একবার তাকালো বুক সেলফের দিকে। এবার চোখ মুখে কাঠিন্য এসে ভর করলো। বিড়বিড় করে বলল, এতদিন ভেবেছি সব আমার দোষ, কিন্তু এখন তো সব হিসেব আমিও নেব। তাইসেন ত্রিশান ভালো মানুষ নয়। ছাদের এক কোণে চেয়ারে ল্যাপটপ নিয়ে বসে আছে কৃষাণ, হাতে কফির মগ। সামনাসামনি বসা এরিক আপাতত আশ্চর্য হয়ে তাকিয়ে আছে কৃষাণের হাতের কফির কাপের দিকে। যে ছেলে কফির গন্ধ সহ্য করতে পারে না সে কিভাবে কফি খাচ্ছে। সময়টা বিকেল, শীতকালের শেষের দিক, হালকা রোদ। কৃষাণের মনোযোগ ল্যাপটপের দিকে। একটা কথা বল, আমাকে যেদিন অ্যাক্সিডেন্ট করালি সেদিন তুই নিজেই সেই গাড়িতে ছিলে। তোকে আমি দেখেছি, বিধায় জানতে পেরেছে এসব তুই করেছিলি। কিন্তু কথা হচ্ছে, দ্বিতীয়বার পেছন থেকে ধাক্কাটা কে দিয়েছিল? এরিক চোখ মুখ কুঁচকায়। দুবার কে দিল? আমি তো সামনাসামনি ধাক্কা দিয়েই চলে গিয়েছিলাম। কৃষাণ থমথমে মুখ করে বসে আছে। পেছন থেকে ধাক্কাটা এরিক দেয়নি, সেটা কৃষাণ জানে। কৃষাণ আনমনে বিড়বিড় করে, আমার ধারণা যদি ঠিক হয় তবে এর পরিণাম খুব একটা ভালো হবে না। এরিক ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ভাবছো তুমি? কৃষাণ এরিকের দিকে তাকায়, গম্ভীর মুখে বলে, সত্যি করে বল এরিক, তুই যেদিন আমার অ্যাক্সিডেন্ট করাবি এই কথা তুই ছাড়া কেউ জানতো? হ্যাঁ বা না? আর আমি যে অফিস যাচ্ছিলাম ছেড়েই বা তুই জানলে কি করে? সবচেয়ে বড় কথা, টমাসের ফোন তোর কাছে আসলো কি করে? একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে এরিক হকচকিয়ে গেল, শুকনো ঢোক গিলল। কৃষাণ শান্ত, সে একটু হলেও আন্দাজ করতে পারছে এসব কে করতে পারে। তবুও নিশ্চিত না হয়ে সন্দেহ করা ঠিক হবে না। এরিক মাথা চুলকে বলে, আসলে আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। একদিন একটা ফোন আসে অচেনা নাম্বার থেকে। সে বলে সে নাকি তোমার শত্রু, আর আমাকে অনেক কিছু বলে। তখন এমনিতেই আমি তোমার উপর ক্ষুব্ধ ছিলাম। সেও আমাকে বুদ্ধি দেয় এসব করার জন্য। আমি তার পরিচয় জানতে চেয়েছিলাম বহুবার, কিন্তু সে বলেনি। সেই আমাকে এসব করার বুদ্ধি দেয়। টমাসের ফোনটাও আমাকে দেয়। কৃষাণ হাসে, মাথায় এলিয়ে দিয়ে চুল খামচে ধরে, মনে মনে বলে, আমার সন্দেহ তবে ঠিক। অতঃপর মুখ খুলে এরিককে উদ্দেশ্য করে বলে, ডিভোর্স পেপারটা কবে দেবে? এরিক দীর্ঘশ্বাস ফেলে। আগামীকাল।
কৃষাণ মাথা নাড়ে, কিছু ভেবে বলে। লুনিসাকে জানিয়ে দিস। বলেই উঠে যেতে নেয় কৃষাণ, তবে এরিকের কথায় থেমে যায়। লুনিসা তোমার সাথে দেখা করতে চাই, সাইন করলে তোমার সামনে করবে। কৃষাণ বোধহয় বিরক্ত হলো। এসব ন্যাকামো বাদ দিয়ে চুপচাপ ডিভোর্স পেপারে সই করতে বলবি। বলেই গটগট পায়ে চলে যায় কৃষাণ। এদিকে মূর্তির ন্যায় বসে থাকে এরিক। এই কৃষাণকে এরিক চেনে না, না চেনে এই আচরণ। তাই সিন কৃষাণ, তোমাকে আজও বুঝে উঠতে পারছি না আমি। কি চাইছো তুমি? হুডি পরা লোকটি নিজেও এক দ্বিধায় ভুগছে। কৃষাণের মতিগতি অচেনা। কথায় ভেবেছিল লুনিসা তার দুর্বলতা, আর এই দুর্বলতা কাজে লাগিয়ে কৃষাণকে যন্ত্রণা দিবে। আর এইদিকে কৃষাণ কিনা লুনিসাকে ডিভোর্স দিবে। তাহলে এত দিন কি সব নাটক ছিল? হবে হয়তো। প্রিমার নাম শুনলেই লোকটা দাঁড়িয়ে পড়ল। কারো কথা আর না শুনে দৌড়ে গেল প্রিমার রুমে। দুজন ডাক্তার আর নার্স মিলে কী সব করছে জানা নেই, তবে হুডি পরা ছেলেটার দৃষ্টি ঘন ঘন শ্বাস নেওয়া প্রিমার দিকে। ছেলেটি দৌড়ে প্রিমার নিকট বসলো, হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করতে লাগলো। কিছু হবে না পাখি, কিছু হবে না তোমার। ছেলেটার কথাগুলো যেন ঔষধের মতো কাজ করলো প্রিমার কাছে। তাই তো অল্প সময়ের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল। ছেলেটাও শান্ত হলো। প্রিমার কপালে একটি শক্ত চুমু খেয়ে বলতে লাগলো, কথা দিচ্ছি পাখি, তোমার যেদিন ঘুম ভাঙবে সেদিন কৃষাণকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সেই পর্যন্ত তুমি যেমন ছটফট করে কষ্ট পাচ্ছ, ওই কৃষাণা পাবে, আমি দেব নিজে হাতে। ডাক্তার আর নার্সগুলো তাকিয়ে রইল তাদের দিকে, তবে বুঝলো না ছেলেটির বলা কথা। ডাক্তার, প্রিমা সুস্থ হবে না? ও কি উঠবে না? ডাক্তার ছেলেটার কাঁধে হাত রাখে। আজ এত বছর পর এইভাবে পড়ে আছে প্রিমা। এত কিছু করেও তো কোনো লাভ হচ্ছে না। এখন সব কিছু সৃষ্টিকর্তার উপর নির্ভর করছি। ছেলেটি এক পলক প্রিমার দিকে তাকালো, মনে মনে আবারও বলল, সুস্থ হতে হবে তোমায়, না হলে কৃষাণকে মারবো কি করে পাখি? আসতে পারি? কারো কণ্ঠস্বর পেয়ে পিছনে ফিরে তাকালো লুনিসা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। মৃদু দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে এরিককে ভেতরে আসতে বলল। এরিক ভেতরে এসে বসলো। দুজনেই নিশ্চুপ। ভাই আসবে না, সে তোমাকে সই করে দিতে বলেছে। লুনিসা ছলছল নয়নে তাকিয়ে আছে এরিকের হাতে থাকা ডিভোর্স পেপারের দিকে। কৃষাণ কিভাবে পারছে তাকে ডিভোর্স দিতে? এই কৃষাণই কি সেই কৃষাণ যে কিনা কদিন আগেও কেমন পাগলামি করত? নিজের কান্না ও আবেগ নিয়ন্ত্রণ করে লুনিসা স্বাভাবিক কণ্ঠে বলে, আমি যদি সাইন না করি? এরিক নিচের দিকে তাকিয়ে আছে। সে আর কি বলবে? সে নিজেও কৃষাণের আচরণ বুঝতে পারছে না। এমন সময় এরিকের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতেই দেখে কৃষাণের নাম্বার। এরিকের মুখে হাসি ফুটে ওঠে। তার মন বলছে সে এখন লুনিসার সাথে কথা বলতে চাইবে। এরিক মৃদু হেসে দ্রুত কল রিসিভ করে স্পিকার অন করল। হ্যাঁ বলো ভাই। সে করেছে নাকি নাটক শুরু করেছে? কৃষাণের মুখে এমন কথা দুজনের একজনও আশা করেনি। এরিক চোখ বড় বড় করে লুনিসার দিকে তাকালো। লুনিসার রাগে ও কান্নায় মুখ লাল হয়ে গেছে। এরিককে কিছু বলার সুযোগ না দিয়ে লুনিসা এরিকের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। কি বলি তুই? নাটক? আমি নাটক করছি কিনা? নাটক তো তুই করেছিস আমার ভালোবাসার সাথে। তোকে আমি ভালোবাসতাম আর তুই? ছি, লজ্জা করে না তোর? তুই একটুখানি খুনি, খারাপ লোক তুই। ডিভোর্স চাই তোর, তাই না? দিয়ে দিব ডিভোর্স। আর কখনো তোর ওই মুখটা আমি দেখতে চাই না। কাঁদতে কাঁদতে কথাগুলো শেষ করেই ফোনটা আছড়ে ফেলে লুনিসা। নিজেও মেঝেতে বসে পড়ে। হাউমাউ করে কাঁদছে লুনিসা। তার মনের ভিতরে অশান্ত ঝড় চলছে। যে মানুষটাকে সে এতটা ভালোবাসতো, সে কিনা এভাবে তাকে বলছে, তাকে ঠকিয়েছে। ক্ষমা করবো না, আমি কাউকে ক্ষমা করবো না। লুনিসার কান্নার শব্দ পেয়ে লুনিসার বাবা ছুটে আসলো, সঙ্গে তার মাও। লুনিসাকে এভাবে মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে দেখে লুনিসার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। লুনিসাও তাকে জড়িয়ে ধরে আরও শব্দ করে কেঁদে ওঠে। কেউ ভালোবাসে না আমায়, কেউ নেই আমার, কেউ না। সবাই ঠকায় আমায়। কৃষাণকে আমি ক্ষমা করবো না। অন্যদিকে নিশ্চুপ লুনিসার হাহাকার শুনছে এরিক। কি বা করবে সে? বেশ কিছুক্ষণ সময় অতিক্রম হলে লুনিসার কান্নার গতি কমে আসে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে উঠে দাঁড়ায়। এরিকের সামনে গিয়ে তার হাত থেকে পেপারটা নিয়ে কিছু না পড়েই সই করে দেয়।
ঠিক সেই মুহূর্তে কিঞ্চিত হাসি ফুটে ওঠে এরিকের অধরে। কাগজটা নিয়ে বেরিয়ে আসে। ফোনটা তো লুনিসা ভেঙে ফেলেছে, তাই একটি টেলিফোন বুথের ভেতরে গিয়ে কারোর নাম্বারে কল করলো। স্মিত হেসে বলল, সই করে দিয়েছে, এবার নেক্সট প্ল্যান কি? ওপাশ থেকে শুধু ছোট্ট একটা জবাব এলো। অ্যাডভোকেট আরিয়ান। এরিক কিছু বলল না, শুধু মৃদু মাথা নাড়িয়ে ফোন রেখে বেরিয়ে গেল নতুন গন্তব্যে। এই পথ কোথায় গিয়ে শেষ হবে কে জানে, আর কি বা আছে শেষে। রিপোর্ট আজকে হাতে পেলাম। কৃষাণ নিশ্চুপ, চোখ মুখ গম্ভীর করে বসে আছে সে। তার সামনে মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে বসে আছে ডাক্তার সোফিয়া কাদি। অ্যান্টিসাইকোটিক ওষুধের সাথে বারবিচুরেটস মেডিসিন যুক্ত করা ছিল, যা তোমার মানসিক সমস্যা দূর না করে আরও অবনতি করে তুলেছে। তোমার দেওয়া অ্যান্টিসাইকোটিক ওষুধের শিশিতেই বারবিচুরেট ছিল। কৃষাণ শান্ত দৃষ্টিতে তাকালো সোফিয়ার দিকে। সে যা আন্দাজ করেছিল আজ তাই সত্যি হলো। অ্যাক্সিডেন্টের পর কৃষাণের চিকিৎসা করছিল ডাক্তার সোফিয়া। জরুরি রক্তের প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করতে পাঠিয়েছিল। তবে সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন সোফিয়া, রক্তের সাথে ক্ষতিকর বস্তু, যা কৃষাণের মানসিক অবস্থাকে আরও বিগড়ে দিচ্ছে। প্রথমে এসব নিয়ে মাথা না ঘামালেও সোফিয়ার কাছে বিষয়টা স্বাভাবিক মনে হয়নি, তাই সে কৃষাণকে সব জানায়। কৃষাণ প্রথমে কিছুই বুঝতে পারেনি, তবে সেদিন লুনিসার সাথে ঘটনাটা ঘটার পর কৃষাণ কিছু একটা আন্দাজ করতে পারে। তাই তো অ্যান্টিপ্রোসাইকোটিস ঔষধের শিশিটা ডাক্তার সোফিয়াকে দেখায়। আজ 4 দিন পর রিপোর্টের সব স্পষ্ট। কৃষাণের সন্দেহই সত্যি। তবে তার সাথে কৃষাণের কি শত্রুতা? ভাবনায় সেত পড়ে ফোনের রিংটনে। ফোন হাতে নিয়ে দেখে এরিকের ফোন। কৃষাণ সোফিয়ার দিকে তাকায়। ধন্যবাদ আপনাকে, আপনার জন্যই আমার সামনে সবকিছু আজ খোলাসা। সোফিয়া স্মিত হাসল। কৃষাণ বেরিয়ে এলো, কল রিসিভ করে কানে ধরল। ভাই তুমি কোথায়? আমি তো অ্যাডভোকেট আরিয়ানা ম্যামের অফিসে চলে এসেছি, তুমি কই? কৃষাণ বের হয়ে গাড়িতে বসতে বসতে বলল। আসছি আমি। বলেই কল কেটে দিল। মিনিট 30 বাদে কৃষাণের গাড়ি থামলো নিজ গন্তব্যে। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করল। হ্যালো ম্যাম। কৃষাণের কণ্ঠস্বর শুনে স্মিত হেসে মাথা তুলে তাকালো মধ্যবয়স্ক মহিলা আরিয়ানা। কৃষাণ গম্ভীরতা বজায় রেখে এরিকের পাশে বসল। হাউ আর ইউ মাই সান? কৃষাণ এবার মৃদু হাসল। আম ফাইন। আমার হাতে সময় খুব কম, যত দ্রুত সম্ভব সব কিছু জানতে চাই। আরিয়ানা মৃদু দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সেলফ থেকে একটি ফাইল এনে কৃষাণের সামনে দিল। কৃষাণ বিনা বাক্যে ফাইলটা হাতে নিল, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা, ফেরিফ সিস্টেমের যাবতীয় স্থাবর সকল সম্পত্তির মালিকানা শেষ চায় তাহসিন কিয়াসনের ভবিষ্যৎ স্ত্রী ও সন্তানকে দেওয়া হলো। আর নিচে সই করা আছে ফেবির স্টিন ও লুনিসার স্বার্থীর। দলিল অনুযায়ী সকল সম্পত্তির মালিক লুনিসা এবং তাদের সন্তানরা, যা ফেবির স্ত্রীর মৃত্যুর আগেই লিখে গিয়েছিলেন। কৃষাণ শান্ত কণ্ঠে বলে উঠল, এসব তো বুঝলাম ম্যাম, কিন্তু আমি অন্য কিছু জানতে চাই। আরিয়ানা ফাইলটা হাতে নিল, তার চোখে মুখে গম্ভীরতা। ফেরিফ সিস্টেম আমার বাবা, আমি এবং আমার বাবা নিজেদের সিদ্ধান্তে এই দলিল করেছিলাম। ছোট থেকে তোমাকে আমি আমার নিজের ছেলের মতো দেখে এসেছি, আর বাবাও তোমাকে নাতির মতো। কৃষাণ চোখ বন্ধ করে নিল। তার চোখে ভাসছে ফেবির মুখশ্রী। মানুষটার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও কতটা আপন ছিল। কৃষাণ আরিয়ানার হাতের উপর হাত রাখল। ম্যাম, আমি আপনার বিষয়ে জানতে চাই। একদিন আপনার বিষয়ে জানার কোনো আগ্রহ আমার ছিল না, আমি কখনো জানতে চেয়েছি, তবে আজ পরিস্থিতি আমাকে এখানে দাঁড় করিয়েছে। আমি জানতে চাই আপনার অতীতের সম্পর্কে। আরিয়ানা চট করে হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, আমার কোনো অতীত নেই। বলেই ফাইলটা নিয়ে সেলফের কাছে চলে গেল। রহস্য তো আছে। আচ্ছা, আপনার অতীতের সাথে সম্পৃক্ত না হলে এই সম্পত্তি যা আপনি এবং আপনার বাবা আমার স্ত্রী সন্তানের নামে লিখে দিয়েছিলেন, সেখানে লুনিসার সাইন নিতে এত নাটক কেন? সেখানে লুনিসার সাইন নিতে এত নাটক করতে বলতেন না। আমার অ্যাঞ্জেল এখনো কষ্ট পাচ্ছে। ও তো জানে না এটা ডিভোর্স পেপার নয়, বরং প্রপার্টি পেপারস। আরিয়ানার আচরণে তপ্ত শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। তারপর কৃষাণের সামনে এসে দাঁড়ায়। কৃষাণের কাঁধে হাত রেখে বলে, ধৈর্য ধরো, আমি সব সামলে নেব, তোমাকে কিছু ভাবতে হবে না।
কৃষাণের মেজাজ খারাপ হলো। তার এসব জমিজমা সম্পত্তি কিছুই চায় না। কৃষাণের শুধু ভয় হচ্ছে লুনিসাকে নিয়ে। আরিয়ানার কথা মতো এই ডিভোর্সের নাটক করতে হলো তাকে, না হলে নাকি তার অ্যাঞ্জেলের বিপদ হবে। কিন্তু এখন সব গুলিয়ে যাচ্ছে। কৃষাণের মন বলছে আরিয়ানার অতীত বা তার এই ভয়ের কারণ সেই, যাকে কৃষাণ সন্দেহ করছে। হয়তো কোনো সম্পর্ক আছে। কেন এমন মনে হচ্ছে জানা নেই, তবে মন বলছে। কৃষাণ চট করে উঠে দাঁড়ালো, অস্থিরতা নিয়ে প্রশ্ন করল। আপনি সামিরকে চেনেন? আরিয়ানার হাসি মুখ চুপসে গেল। সে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়, অস্থিরতার তাড়নায় বড় বড় শ্বাস নিল। নিজের ঘাড় ডলতে ডলতে নিজের চেয়ারে গিয়ে বসে। কৃষাণের সন্দেহ বেড়ে গেল। সে এবার নিশ্চিত। কৃষাণ টেবিলে 2 হাতে ভর দিয়ে দাঁড়ালো। প্লিজ ম্যাম, বলুন আমাকে। আরিয়ানা কিছু বলে না। সে কথা ঘুরিয়ে বলল, স্বামীর, আমার কি হবে? কিছুই না, তুমি এখন আসতে পারো, আমি কোর্টে যাব। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আরিয়ানা, দ্রুত পায়ে বেরিয়ে গেল। কৃষাণের চোয়াল শক্ত হলো। তার জীবনটা এমন নাটকীয় কেন? সেই ছোট থেকে এখন পর্যন্ত এত এত ঝামেলা কেন? হঠাৎ এরিক চেঁচিয়ে বলে উঠল, ভাই, তাহলে সামির ভাই আমাকে ফোন দিয়েছিল। আমার গলার আওয়াজ চেনা চেনা লাগছিল। এখন আমি নিশ্চিত। কৃষাণ চেয়ারে বসে পড়ল, চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিল। এই মুহূর্তে নিজের রাগ উত্তেজনা কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই এত এত মিথ্যার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এত বছর ধরে, আর সে বোকার মতো বিশ্বাস করে গিয়েছে। তাহলে কি আরিয়ানাও মিথ্যার মুখোশ পরে আছে? না, তাহলে আরিয়ানা নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে এসব করতো না। ভাই, তার মানে তোমার সন্দেহ ঠিক? সামির ভাই তোমাকে ভুল ওষুধ দিয়ে মানসিকভাবে অসুস্থ করে রেখেছে? কৃষাণ জবাব দেয় না। সে তো আরও আগেই বুঝতে পেরেছিল। যেদিন টোমাসের নাম্বার থেকে মেসেজটা আসে সেদিনই। কৃষাণ বিড়বিড় করে বলল, এভাবে বন্ধুত্বের মুখোশ পড়ে আমার ক্ষতি করেছিস তো ওয়েট অ্যান্ড সি। হঠাৎ নিজের মনেই প্রশ্ন জাগল, সামিরের সাথে আমার শত্রুতা কি? আর কত সময় এভাবে চুপচাপ বসে থাকবেন? মৃদুলার কথায় রিক মৃদু হাসল। অতঃপর তার দিকে তাকালো। পার্কের সিটের দুপাশে বসে আছে দুজন। রিক দূরত্ব ঘুচিয়ে আর একটু কাছে এসে বসল। ভালোবাসি। মুহূর্তেই পাথরের মতো জমে যায় মৃদুলা। কি বলল রিক তাকে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। শুকনো ঢোক গিলে রিকের দিকে তাকালো। রিকের দৃষ্টি সামনের দিকে। মৃদুলা ড্যাব ড্যাব করে কিছু সময় তাকিয়ে ভাবলো হয়তো সে ভুল শুনছে, তাই জিজ্ঞেস করলো, কিছু বললেন? রিক আগের ন্যায় সামনের দিকে তাকিয়ে বলল, আমি হয়তো তোমার প্রেমে পড়ে গিয়েছি, বা হয়তো এর থেকেও বেশি কিছু। এই খারাপ লোকটাকে প্রথমবার শেষ একটা সুযোগ দেওয়া যায়। মৃদুলার বাকশক্তি হ্রাস পেল। রিক তাকে প্রপোজ করলো, এটা সত্যি। রিক স্ট্রেচার হাতে নিয়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে যেতে নিলে মৃদুলার চোখ বন্ধ করে বলে উঠল, ভালোবাসি, আমিও ভালোবাসি। রিক মৃদু হাসলো, তবে পেছন ফিরে আর তাকালো না। অধরে হাসি ঝুলিয়েই হাঁটতে থাকে। মৃদুলা যখন চোখ খুললো তখন দেখলো রিক অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। মৃদুলা ঠোঁট উল্টালো। লোকটা কি তার কথা শুনলো? আর কিছু না ভেবে দৌড়ে গেল রিকের কাছে। পাশাপাশি হাঁটতে লাগলো। কোথায় যাচ্ছেন? মৃদুলার প্রশ্নে রিক তার দিকে তাকালো। বিয়ে করব, আজ এই মুহূর্তে করবে? মৃদুলা চমকালো। কি বলল রিক? বিয়ে করবে? মৃদুলাকে চুপ থাকতে দেখে রিক বলে উঠল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমার সাথে আমার স্বাভাবিক সুন্দর একটা জীবন করতে চাই। আমার অতীত বর্তমান তোমার জানা, সিদ্ধান্ত তোমার হাতে। মৃদুলা মাথা নিচু করে বলল, ভাইয়াকে না জানিয়ে? রিক হাসলো। মৃদুলা হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, কৃষাণ বা এরিক যদি রাজি না হয় তখন কি করবে? মৃদুলার মুখ ছোট করে নিল। ছোট থেকে যা চেয়েছে তাই পেয়ে এসেছে। তবে রিককে চাইলেও কি তার 2 ভাই মানবে? হয়তো বা হয়তো না। নিজের হোস্টেলে ফিরে মা বাবাকে লুকিয়ে ভাইয়ের কথা মতো রিকের সেবা যত্ন করতে গিয়ে কখন যে এই মানুষটার প্রেমে পড়ে গেল সে নিজেও জানে না। এখন কি করবে? হঠাৎ রিক মৃদুলার হাত ছেড়ে দিল। স্মিত হেসে আবার হাঁটতে লাগলো। এবার সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে মৃদুলা রিকের হাত ধরে ফেলল। আপনার অতীত নিয়ে আমার কোনো কিছু আসে চাই না। আপনি এখন সুস্থ স্বাভাবিক মানুষ। কে কি বললো আমার জানার নেই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রিক শান্ত। হঠাৎ অধর প্রশান্ত হলো। আবারও হাত ধরে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। এই পথ তাদের জীবনের সূচনা, নতুন করে বাঁচার লক্ষ্য। সুখী হোক তারা।
গভীর রাত, গোটা শহর নিদ্রাচ্ছন্ন, অন্ধকার রুম, জানালা দিয়ে মৃদু আলো প্রবেশ করছে, লুনিসার চোখে মুখে এসে পড়ছে। কি আকর্ষণীয় লাগছে তাকে। ব্যালকনি টপকে এক আগন্তুক প্রবেশ করলো তার ঘরে। ধীর পায়ে এগিয়ে গেল ঘুমন্ত লুনিসার দিকে। লুনিসা গভীর ঘুমে থাকায় টের পেল না। লোকটি লুনিসার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। লুনিসার মুখে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো হাতে দিয়ে সরিয়ে দিল সযত্নে। ছোট্ট করে চুমু খেলো কপালে। মাথা থেকে হুডি টুপিটা খুলতেই দৃশ্যমান হলো কৃষাণের হাস্যোজ্জ্বল মুখশ্রী। নিজের হাতটা রাখলো লুনিসার নরম পেটে। ছোট্ট করে চুমু খেলো সেখানেও। পেটের উপর মাথা রেখে বিড়বিড় করল, পাপা মিস করছে তোমায়, তাড়াতাড়ি এসে পড়ো আমার কাছে। আনমনে হাসছে কৃষাণ। এ কেমন অনুভূতি! নিজের অস্তিত্ব বহন করছে লুনিসার শরীরে। ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে। পাপা সরি, খুব বড় করে সরি। পাপা পচা, পাপা সত্যিই পচা। হঠাৎ কৃষাণের মুখশ্রী গম্ভীর হলো। মাথা তুলে লুনিসার মুখের দিকে তাকিয়ে ঘাড় বাঁকালো। বাম হাত দ্বারা নাক ঘষে ফিসফিসিয়ে বলে, অ্যাঞ্জেল, আরেকটু অপেক্ষা করো। সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। তার আগে জানতে হবে সব রহস্য। কৃষাণ উঠে দাঁড়ালো। লুনিসাকে আর জাগালো না। অতঃপর বেরিয়ে গেল রুম থেকে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কি তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনের খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। একা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। একা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কি আছে বলো। মৃদুলার গান শেষ হলো। তবে তার দিক থেকে নজর সরল না রিকের। সদ্য বিয়ে করা দম্পতি বসে আছে ছাদের এক কোণে। নিজেদের ইচ্ছেতেই সূর্যোদয় উপভোগ করলো, সাথে মৃদুলার মিষ্টি গলার গান। পরিবারকে সব জানানো উচিত। মৃদুলা মাথা নিচু করে বলল। রিক তার দিকে তাকায়। এখন না, কিছুদিন অপেক্ষা করো। রিকের কথায় মৃদুলা তাকায় তার দিকে। তার ভীতু নয়নে নয়ন পড়তেই হাতে হাত রাখলো রিক। আমি আছি তো। আমি আছি তো, এইটুকু বাক্যে কি এমন আছে জানা নেই মৃদুলার। তবে এই একটি বাক্যে একটি মাথা রাখার জন্য বিশ্বস্ত কাঁধ, ভরসা একটি জীবনের পথ চলার সঙ্গীর প্রতি আরও সম্মান সৃষ্টি করলো। মানুষটাকে অল্প কয়েক দিনেই নিজের সবটুকু দিয়ে ভালোবেসে ফেলেছে মৃদুলা। আর রিক, সেও তো একই পথের পথিক। সি ইউ নো মোর। কথাটা কানে প্রবেশ মাত্রই ধপ করে মাটিতে বসে পড়ল কালো হুডি পরা লোকটি। ডাক্তার বিনা বাক্যে স্থান ত্যাগ করলো। তবে বসে রইল লোকটি। জীবন থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটি আজ হারিয়ে গেল, চিরদিনের জন্য হারিয়ে গেল। তার প্রিয় আর নেই। এ ঘুম আর ভাঙবে না। লোকটি উঠে দাঁড়ালো, দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বিছানায় প্রাণহীন দেহটা শুয়ে আছে। লোকটা অনুভূতি শূন্য দৃষ্টিতে এগিয়ে গেল প্রিয়র দিকে, বসলো পাশে। প্রিয়র হাত ধরে তার বুকে মাথা রাখলো। চলে গেলে এভাবে একা ফেলে কিভাবে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? শব্দ করে কেঁদে উঠল লোকটি। আজ আর বাত মানছে না কিছুই। এই নিঃসঙ্গ জীবনের সব শেষ তার, সব। কাঁদতে কাঁদতে আরো শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়কে। প্রিয়, ও প্রিয়, শুনছো? শুনো না, একটিবার শুনো। আমি কি করে বাঁচবো জান, বলো না। প্রিয় কি শুনলো না? সে কি করে হয়? মৃত মানুষ কি শুনতে পায়? পায় না তো। মেয়েটিও শুনতে পেল না তাকে ভালোবেসে দহন হওয়া তার প্রেমিকের চিৎকার। জানলো না কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সে। তাই সিন কৃষাণ, ছাড়ছি না তোমায়। তোমার জন্য সব হারালাম, তুমিও হারাবে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা, তোমার বাচ্চাকেও মেরেছি। এবার তোমার কাছ থেকে লুনিসাকে কেড়ে নেব। তারপর তুমি তৈরি থেকো, এই খেলার সমাপ্তি খুব শীঘ্রই হবে। লোকটা গোটা ঘর ধ্বংস করে বসেছে, সে নিজের মাঝেই নেই। থাকবেই বা কি করে? নিজের প্রিয় মানুষের মৃত্যুতে কে ঠিক থাকতে পারে? আর সেটার জন্য দায়ী যদি হয় অন্য কেউ।
সকাল থেকেই দিনটা কেমন অগোছল লাগছে লুনিসার। বারবার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, কিন্তু কেন? দুপুর পেরিয়ে বিকেলের মিষ্টি রোদ শরীরে এসে লাগছে। নিজের কাঁধে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে উঠে লুনিসা। জলদি পেছনে ফিরে তাকায়। তুই? এনা মুস্কি হাসে। সামনে এসে দাঁড়ায় লুনিসার। হ্যাঁ আমি। সারাদিন রুমের ভেতর ঘাপটি মেরে বসে থেকে কি লাভ হয় বলতো? এই সময়ে মন শরীর দুটোই ভালো রাখতে হয়। লুনিসা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এনার দিকে, হাত তার পেটে। এনা বুঝলো, তাই লুনিসাকে আলতো করে জড়িয়ে ধরল। নিশা, সৃষ্টিকর্তা তোকে সুযোগ দিয়েছে, তুই কেন এমন করছিস? যদি এমন হতো দুটি বাচ্চাই নষ্ট হয়ে যেত তখন? আমি জানি তোর কষ্ট হচ্ছে, তবে তোর মাঝে আরেকটা সত্তা বেড়ে উঠছে যে চলে গেছে, তার জন্য এই বাচ্চাটিকে কেন কষ্ট পেতে হবে? তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, শরীরের অবস্থা দেখেছিস? যদি এই বাচ্চাটারও কিছু হয়ে যায় তখন কি করবি? এনা এবার লুনিসাকে ছেড়ে লুনিসার দুগালে হাত রাখে। সাথে সাথে লুনিসা শব্দ করে কেঁদে ওঠে, নিজেই এনাকে জড়িয়ে ধরে। কি করব আমি? আমার মাঝে দুটো প্রাণ বেড়ে উঠছিল, অথচ এখন একটাও নেই। আমার কি কষ্ট হবে না? লুনিসা ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বলল। এনা গম্ভীর গলায় বলে, তাই বলে এর প্রভাবটা বাচ্চাটার ওপর পড়াটা ঠিক হচ্ছে? আমি কি করে বাঁচবো না? কৃষাণ আমায় ডিভোর্স দিয়েছে, ও তো জানতেও পারলো না ওরা আরেকটা সন্তান আমার গর্ভে। লোকটা এতটা নিষ্ঠুর কি করে হলো? কেন আমায় ব্যবহার করলো? কেন ঠকালো আমায়? এনা লুনিসাকে শান্ত করে। আপাতত লুনিসার মাইন্ড অন্যদিকে নেওয়া প্রয়োজন। চল সামনের পার্কটায় যাই, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। লুনিসা এনার কথায় রাজি হয় না। অতঃপর জোরাজোরি করে এনা লুনিসাকে রাজি করায়। পোশাক হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। লুনিসা যেতেই এনা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, সৃষ্টিকর্তা মেয়েটার ভালো করুন। ত্রিশান কেন এমন করলো আমরাও জানি না, তবে নিশাকে সুস্থ ও ভালো রাখুন। আরিয়ানার কেবিনের এক কোণে দাঁড়িয়ে আছে কৃষাণ। দরজার বাইরে পাহারা দিচ্ছে এরিক। ফাইল সেলফটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কৃষাণ। কিছু একটা তো খুঁজে পাবে এই আশায়, তবে আশানুরূপ কিছুই পেল না। মেজাজ খারাপ হচ্ছে তার। ভাই, গাড়ির শব্দ পেলাম, কেউ এসেছে। এরিকের কথা শুনে কৃষাণ ফাইলগুলো আগের জায়গায় রেখে বেরিয়ে যেতে নেয়। সেই সময়ই একটি টেবিলের সাথে ধাক্কা লেগে কিছু কাগজ নিচে পড়ে যায়। কৃষাণ দ্রুত কাগজগুলো তুলে উপরে রেখে আবারও পা বাড়ায়, তবে দু পা এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। ভ্রু কুঁচকে কাগজগুলোর দিকে ফিরে তাকায়। আমি কি ভুল দেখলাম? ভাই, বের হও দ্রুত। দরজার সামনে দাঁড়িয়ে এরিক তাড়া দিতে লাগলো। সেদিকে পাত্তা না দিয়ে কৃষাণ আবার ফিরে আসে। কাগজগুলো উল্টে পাল্টে একটি কাগজ হাতে নেয়। সাথে সাথে কপালে ভাঁজ পড়ে কৃষাণের। ভাই আসো প্লিজ। কৃষাণ কাগজটা দ্রুত পকেটে ভরে বেরিয়ে আসে। দরজা লক করে কিছুটা দূরে গিয়ে লুকিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে একটি কালো হুডি পরা লোক দরজার সামনে এসে দাঁড়ায়। মুখে কালো মাস্ক, কোনো কিছুই দেখা যাচ্ছে না তার। লোকটা দরজার দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিজের ফোন বের করলো। কাউকে কল করলো বোধহয়, তবে ওপাশ থেকে কেউ ধরলো না। লোকটা দরজায় লাথি মেরে বলল, ম্যাম প্রস্তুত থাকবেন, কাউকেই ক্ষমা করছি না আমি। বলেই হনহন করে চলে গেল লোকটা। দূর থেকে লুকিয়ে সবটা দেখলো এরিক আর কৃষাণ। কি হলো বুঝলাম না কিছুই। এই ছেলেটা আবার কে? এরিকের কথা কানে পৌঁছালো না কৃষাণের। কৃষাণের চোখে মুখে গম্ভীরতা। সে পিছু নিতে লাগলো হুডি পরা লোকটার সাথে। কাউকে কল করলো। কোথায় তুই? এখন হোস্টেলে ফির নাও, ফাস্ট। বলেই কল কেটে দৌড় লাগালো কৃষাণ তার পেছনে। কিছু না বুঝেই দৌড়াতে লাগলো এরিক। এ গন্তব্য কথায় শেষ হবে। ব্রেথ লুনিসা, এখনই মরলে হবে? হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসা লুনিসা, মুখটাও বাঁধা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। টিপ টিপ করে চোখ খুলে আবার বন্ধ করলো। বড্ড বেশি কষ্ট হচ্ছে তার। লুনিসার ঠিক মুখোমুখি কিছুটা দূরে বসে আছে হুডি পরা লোকটি। মুখে মাস্ক, হাতে রিভলভার। ফিচেল হাসছে বারবার, অথচ তার রক্তিম চোখ বহিঃপ্রকাশ করছে ভেতরে চলা ঝড়। লোকটা উঠে দাঁড়ালো। এক পা করে লুনিসার কাছে এলো। কিছুটা ঝুঁকে রিভলভারটা লুনিসার থুতনিতে ঠেকিয়ে মাথা উঁচু করলো। তীক্ষ্ণ ও ক্ষিপ্ত কণ্ঠে বলল, মরতে তো তোমাকেও হবে লুনিসা, তুমি আর তোমার সামনে। এই দুটো মানুষকে আমি বাঁচতে দিই কি করে বলো? আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গীকে আজ হারিয়েছি তোমাদের দুজনের জন্য। এবার লোকটা লুনিসার মুখের বাঁধন খুলে দিল। লুনিসার প্রাণ ভরে শ্বাস নিল। চোখ খুলে অস্পষ্ট তাকালো সামনে থাকা লোকটার দিকে। মাথাটা মৃদু ব্যথা করে উঠল তার। ব্যথা করছে? চু চু চু।
আমারও ব্যথা করছে ঠিক এখানটায়। শেষ কথাটা লোকটা নিজের বুকের কাছে পয়েন্ট করে বলল। লুনিসা তাকালো। লোকটাকে সে চেনে, খুব ভালো করেই চেনে, আর এই মুহূর্তে এই লোকটাকে সে কখনোই আশা করেনি। লুনিসা কিছু বলতে চাইল, তবে তার আগেই পেছন থেকে ভেসে এলো কৃষাণের উদ্গিন্ন কণ্ঠস্বর। সামির। লোকটা কি হাসলো? সে তো কৃষাণের অপেক্ষায় ছিল। লোকটা যে আর কেউই নয়, স্বয়ং সামির। হ্যাঁ, কৃষাণের আন্দাজই সঠিক। সামির নিজের মাস্ক ও হুডি খুলে লুনিসার পেছনে গিয়ে দাঁড়ালো। লুনিসার মাথা বরাবর বন্দুক তাক করে শব্দ করে হেসে তাকালো কৃষাণের দিকে। কৃষাণের পা থেমে গেল। লুনিসা এখানে পাশেই এনা পড়ে আছে অচেতন অবস্থায়। বিশ্বাস করতে পারছে না কৃষাণ। সামির কৃষাণের এরূপ অবস্থা দেখে আনন্দ পেল। ওয়েলকাম মাই ব্রো। কৃষাণ তাকিয়ে আছে লুনিসার দিকে। মেয়েটা নিজের চোখ খুলে রাখতে পারছে না। সামির কি তবে জানে যে লুনিসার সাথে তার ডিভোর্স হয়নি? কিন্তু কি এসব সামির? কৃষাণের তেজি কণ্ঠ। এতে অবশ্য বিন্দুমাত্র প্রতিক্রিয়া করল না সামির। এই বন্ধ গোডাউনে সামির, কৃষাণ, এরিক, লুনিসা আর এনা ছাড়া কেউ নেই। সামিরকে ফলো করে এখানে এসেছে কৃষাণ, তবে লুনিসাকে এখানে ভাবতেই পারেনি। এক পাও সামনে আসবি না, এখানেই মেরে ফেলবো লুনিসাকে। এমনিতেও কিছু সময় পর তোরা দুজনেই মরবি, তবে তার আগে কিছু বোঝাপড়া আছে আমার। কৃষাণের চোয়াল শক্ত হচ্ছে। তার পাশে অবাক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। কৃষাণ গম্ভীর গলায় বলল, কি চাস তুই? লুনিসাকে এখানে আনার মানে কি? সামির হাসলো। মানে মানে তো অনেক। এখন না হয় তোদের সম্পর্ক নেই, তবে এক সময় তুই মেয়ের জন্যই তো আমার প্রিয়র ক্ষতি করেছিলি। কৃষাণ ভ্রু কুঁচকালো। প্রিয় আবার কে? প্রিয় কে? সামির পেছন থেকে লুনিসার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভুলে গেছিস? তা তো যাবি। আমার ভালো থাকা নষ্ট করলি, তুই সব ভুলে গেছিস? কৃষাণের হাত মুষ্টিবদ্ধ হলো, পা বাড়ালো সামনের দিকে, তবে তার আগেই এরিক তাকে ধরে ফেলল। না ভাই, সামির ভাই লুনিসার ক্ষতি করবে। কৃষাণের দৃষ্টি সামিরের দিকে। সামিরের চেহারা গম্ভীর কঠোর। যা বলার খোলাখুলি বল। তোর তো সম্পত্তি দরকার, তাই না? তাহলে এখানে লুনিসাকে কেন টানছিস? সামির আবারও শব্দ করে হেসে উঠল। লুনিসার মুখের কাছে মুখ এনে গলা চেপে ধরে। সম্পত্তি? কি করব সম্পত্তি দিয়ে? যেখানে আরিয়ারা মিসের সন্তান হিসেবে আমার নাম পেলাম না, সেখানে তোর সম্পত্তির ধার আমি ধারিও না। আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমার প্রিয়র মৃত্যুর প্রতিশোধ নিতে। এতগুলো বছর কষ্ট করে আজ আমার প্রিয় চলে গেছে, জানিস? অনেক দূর চলে গেছে, শুধু তোর আর লুনিসার জন্য। কৃষাণ বাইরে বাইরে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও এই মুহূর্তে রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তার লুনিসাকে অন্য কেউ আঘাত করছে, স্পর্শ করছে। ভাবতেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে সামিরের উদ্দেশ্য করে বলে, যা বলার স্পষ্ট বল। কে প্রিয়? কিসের প্রতিশোধ? সামিরের চেহারায় পরিবর্তন আসলো। আগের থেকেও বেশি রাগ প্রকাশ পাচ্ছে তার চেহারায়। প্রিয়? আমার প্রিয়? ভুলে গিয়েছিস স্কাইলার্ক হাই স্কুলের ঘটনা? আমার চোখের সামনে তুই আমার প্রিয়কে দোতলা থেকে ফেলে দিয়েছিলি। আমি তখন সবে প্রিয়র সাথে দেখা করতে আসছিলাম। বড্ড ভালোবাসতাম মেয়েটাকে, আর তুই ফেলে দিলি কেন? কৃষাণ থমকায়। সেই মেয়েটা সামিরের প্রেমিকা ছিল। কৃষাণের মনে পড়ে সেদিনের কথা, কিন্তু এ নিয়ে বিন্দু পরিমাণ অনুশোচনা কাজ করছে না কৃষাণের। যা করছে বেশ করেছে। কৃষাণ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ঘাড় এদিকে ওদিকে বাঁকিয়ে নিজের কান চেপে ধরল। সামির, তো তুই দূরে যা, ওর থেকে দূরে যা। আমি ওই মেয়েকেই মেরেছি। তুই আমার সাথে কথা বল। লুনিসাকে ছাড়। কৃষাণ শীতল শান্ত কণ্ঠে বলা কথাটি শুনতেই সামির ভ্রু কুঁচকায়। দাঁতে দাঁত চেপে বলে, লুনিসার জন্য এখনো তোর অনুভূতি আছে নাকি? বা ডিভোর্সের পরও এত টান? তবে লুনিসাকে তো আমি ছাড়বো না। এই মেয়ের জন্যই তুই আমার প্রিয়কে ফেলে দিয়েছিলি, একে ছাড়ি কি করে? এদিকে এরিক আস্তে আস্তে পাশ কাটিয়ে বেরিয়ে গেল পুলিশকে ইনফর্ম করার উদ্দেশ্যে। অবশ্য তা নিয়ে মাথা ব্যথা নেই সামিরের। তার লেনাদেনা লুনিসা ও কৃষাণের সাথে। কৃষাণ চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। এ যেন ঝড় আসার পূর্বাভাস। সামির নিজের মতো বলেই চলছে। কি দোষ ছিল বল? প্রিয় বাচ্চা মেয়ে ছিল। লুনিসার সাথে ওর কথা কাটাকাটি ধরুন অ্যাক্সিডেন্টালি লুনিসার সিঁড়ি থেকে পড়ে যায়, আর তুই নিজে হাতে আমার জানটাকে ফেলে দিলি। এতগুলো বছর মেয়েটা ঘুমিয়েছিল, চোখ মেলে তাকাতে পর্যন্ত পারতো না, আমার সাথে কথা বলতে পারতো না। তোর জন্য আমার জানটা আজ নেই। জানিস, আজ আমার জানটা চলে গেছে।
কি করে ছাড়ি তোদের বল? সামির কাঁদছে, সে কি কান্না? ছেলে মানুষও বুঝি এভাবে কাঁদতে পারে। পাশে এই যে সামির কাঁদছে তবু তার ভালোবাসার জন্য। তবে এতগুলো কথা কানে গেল না কৃষাণের। সে এখনো চোখ বন্ধ করে শান্তভাবে দাঁড়িয়ে আছে। আবারও শান্ত শীতল কণ্ঠে বলল, সামির, ছাড়ো নাকে। সামির এবার নিজেও রেগে গেল। নিজের দুর্বল চিত্ত দমিয়ে রেখে আবার হিংস্রতা প্রকাশ করতে চাইল। এবার লুনিসার পুরোপুরি জ্ঞান ফিরল, ব্যথায় আর্তনাদ করে উঠল। লাগছে আমার। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল কৃষাণকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসতে। ধপ করে চোখ খুলো কৃষাণ। সামনে চলমান দৃশ্য তার সব কিছু তছনছ করে দিচ্ছে। সামির লুনিসার গাল চেপে রিভলভার দিয়ে আঘাত করলো লুনিসার মাথায়। ঠিক সেই সময় ঝড়ের গতিতে কৃষাণের লাথি এসে পড়ে সামিরের পিঠে। সামির কিছুটা পিছিয়ে যায়। কৃষাণের নাক বেয়ে রক্ত ঝরছে। বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা রক্ত মুছে ঘাড় বাঁকিয়ে এগোতে লাগলো সামিরের দিকে। সামির কৃষাণের দিকে বন্দুক তাক করে, তবে কৃষাণ থামে না। তার শক্ত দৃষ্টি সামিরের চোখের দিকে নিবদ্ধ। সামির পড়ে গিয়েছে বেকায়দায়, কি করবে ভেবে পাচ্ছে না। এক পা করে পেছাতে লাগলো সামির। স্টপ কৃষাণ, আমি কিন্তু শুট করে দেব। কৃষাণের অধরে কিঞ্চিত বাঁকা হাসি খেলে গেল। কর, না করেছে কে? এতেও থামলো না কৃষাণ। এবার সামিরও থেমে গেল, চোখ মুখ শক্ত করে গুনতে লাগলো। হ্যাঁ। কৃষাণ বারবার নিজের নাক মুছছে আর হাসছে। তারপর সামিরের হাত কাঁপছে, শুকনো ঢোক গিলে। 2। এবার কৃষাণও নিজের পকেট থেকে নিজের বন্দুক বের করে সামিরের দিকে তাক করে। সামির কিছু বলার আগেই নিজে বলে উঠে 3। সাথে সাথে দুটো গুলির শব্দে চারিদিক স্তব্ধ হয়ে গেল। কি হলো? তবে কি একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা সামির কৃষাণ দুজনেই গুলিবিদ্ধ হলো? গুলির শব্দ কর্ণে প্রবেশ মাত্রই জমে গেল লুনিসা। নিজের চোখের সামনে এমন একটি দৃশ্য ঘটে গেল। উচ্চ শব্দে চিৎকার করে উঠল লুনিসা। কৃষাণ। নিস্তব্ধ পরিবেশ, শুনশান নীরবতা। সামনের ঘটমান দৃশ্য এখনো চুপ করিয়ে রেখেছে লুনিসাকে। নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কৃষাণ এগিয়ে আসলো লুনিসার দিকে, তার হাত পায়ের বাঁধন খুলে শক্ত করে জড়িয়ে ধরল। তুই ঠিক আছে তো অ্যাঞ্জেল? লুনিসার কানে কথাটা গেল কিনা কে জানে। আপাতত তার দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। শুকনো ঢোক গিলে অধর নাড়িয়ে বিড়বিড় করে উঠল লুনিসা। টমাস একুইনাস। তার বিড়বিড়ানো কথা কৃষাণের কানে গেল ঠিকই। লুনিসার দু গালে হাত রাখলো, অস্থিরতা নিয়ে বলল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, চলো। কৃষাণ লুনিসার হাত ধরে যেতে নেয়, তবে লুনিসা এক পাও নড়ল না। তার দৃষ্টি ক্রেচার হাতে দাঁড়িয়ে থাকা ট্রমাসের দিকে। কিছু সময় আগে ট্রমাস আর কৃষাণ দুজন বিপরীত দিক থেকে সামিরকে গুলি করেছে। টমাস বেঁচে আছে। আমি যেতে বলছি তো। লুনিসা কাঁদো কাঁদো মুখ করে কৃষাণের দিকে তাকায়। টমাস বেঁচে আছে কি করে? কৃষাণ এবার বিরক্ত হলো। তার নাক বেয়ে এখনো রক্ত ঝরছে। সেদিকে নজর না দিয়ে লুনিসা এখন ট্রমাসের বিষয়ে জিজ্ঞেস করছে। এটা কি মানা যায়? কৃষাণ কিছু বলার আগেই পেছন থেকে টমাস বলে ওঠে, আমি টমাস নয়, আমি রিক। টমাসকে ক্রিস্টান মেরে ফেলেছে। জন্ম দিয়েছে নতুন আমিকে। না, নতুন না, পুরনো আমিকে। টমাস অ্যাকুইনাস নামক কেউ বেঁচে নেই, অস্তিত্ব নেই সেই সত্তার। এখন যে আছে সে শুধু রিক। লুনিসা শুনলো, তবে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দৌড়ে প্রবেশ করলো মৃদুলা, সাথে এরিক। মৃদুলা রিককে দেখে সেদিকে এগিয়ে গেল, জড়িয়ে ধরল শক্ত করে। কৃষাণ আর এরিক ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। লুনিসাও তো মৃদুলাকে চেনেই না। এরিকের এবার নজর যায় নিচে পড়ে থাকা সামিরের দিকে, অতঃপর কৃষাণের হাতের বন্দুকের দিকে। টমাসকে দেখে এরিকের চোখ কপালে। মরা মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। কৃষাণের এত সব বিরক্ত লাগছে। তোকে হোস্টেলে ফিরতে বলেছিলাম, এখানে কি করছিস? কৃষাণের প্রশ্নে মৃদুলা দ্রুত রিককে ছেড়ে দেয়, তাকায় কৃষাণের দিকে। মৃদু বিরক্ত নিয়ে বলে, আমি এসেছি বলে বেঁচে গেলে। এদিক ভাইয়া তো যাচ্ছিল পুলিশ ডাকতে, আমি তো মাঝপথ থেকে এখানে নিয়ে আসলাম। একবার ভাবো তো, পুলিশ এখানে আসলে কি হতো?
কৃষাণ আড়ালে বিরক্তিকর শ্বাস ফেলে এরিকের দিকে তাকায়। এরিক বোকা বোকা হাসে। আর কিছু না বলে লুনিসার হাত ধরে দ্রুত বাইরে চলে আসে কৃষাণ। তার যে একদম ভালো লাগছে না। গাড়ির সামনে আসতেই লুনিসা নিজের হাত ছাড়িয়ে নেয়। অসহায় দৃষ্টিতে তাকায় কৃষাণের দিকে, অতঃপর চলে যেতে নেয় উল্টো পথে। তবে পা বাড়ানোর আগে কৃষাণের হাতে বাধা পড়ে লুনিসার বাহু। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ? লুনিসা নিজের কান্না চেপে দাঁতে দাঁত চেপে বলে, যেখানেই যায় আপনাকে বলার প্রয়োজন মনে করছি না, ছাড়ুন। কৃষাণ ছাড়ে না, উল্টো জোর করে গাড়িতে বসায়, নিজেও উঠে বসে। ড্রাইভিং সিটে নিজের গা এলিয়ে চোখ বন্ধ করে। তবে লুনিসা, সে তো এই লোকটার সাথে যেতে চায় না। কেন যাবে? দরজা খুলে দিন, আমি চলে যাবো। আমি যাব না আপনার সাথে। লুনিসা নিশ্চুপ। কৃষাণের নীরবতা সহ্য হচ্ছে না লুনিসার। কানে শুনতে পান না, আমি নামবো, দরজা খুলে দিন। কথা বলো না আঞ্চল, কষ্ট হচ্ছে। লুনিসা অজান্তেই থেমে গেল। লোকটা তাকে অ্যাঞ্জেল বলে ডাকলো, সে ঠিক শুনলো তো? পর মুহূর্তেই নিজেই ভাবলো হয়তো লোকটা আবার তাকে ব্যবহার করতে চাইছে। রাগ হলো লুনিসার। নিজেই দরজা খোলার বৃথা চেষ্টা করতে লাগলো, তবে ব্যর্থ হলো। কৃষাণ চোখ খুলল। হুট করে কিছু না বলেই লুনিসার দিকে এগিয়ে গেল। লুনিসাকে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার অধর আঁকড়ে ধরল। লুনিসা তবদা খেয়ে গেছে। সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছে তার। কৃষাণের এক হাত লুনিসার চুলের ভাঁজে, আরেক হাত লুনিসার দু হাত বন্ধ করে রেখেছে। লুনিসা যে পুরোপুরি বাধা পড়ে গেছে কৃষাণের কাছে, নিজেকে ছাড়ানোর কোনো উপায় রাখেনি। কিছু সময় অতিবাহিত হলো এভাবেই। কৃষাণ ছাড়ল লুনিসাকে। সাথে সাথে কেঁদে উঠল লুনিসা। জোরে ধাক্কা দিল কৃষাণকে। গাড়ির সামনে মাথা গুজে কাঁদছে লুনিসা। কেন করছেন এসব? কেন? কোন অধিকার স্পর্শ করছেন আপনি আমায়? কেন যন্ত্রণা দিচ্ছেন? লুনিসার কান্না মিশ্রিত কণ্ঠস্বর কৃষাণের কানে পৌঁছাতেই ভেতরে ব্যথা অনুভব করলো কৃষাণ। তার অ্যাঞ্জেলের কান্না যে সে সহ্য করতে পারছে না। কৃষাণ লুনিসাকে ধরতে গেলে লুনিসা ছিটকে হাত সরিয়ে দেয়। কৃষাণ বড় করে শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে, অধিকার? স্বামীর অধিকার? লুনিসা চোখ মুখ কুঁচকে তাকায় কৃষাণের দিকে। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। কি স্বামী? ভুলে গিয়েছেন আপনি নিজে আমায় ডিভোর্স দিয়েছেন, এখন আবার বলছেন স্বামীর অধিকার? মজা পেয়েছেন সবটা? কৃষাণ পকেট থেকে দুটি কাগজ বের করে লুনিসার দিকে এগিয়ে দেয়। লুনিসা কিছু সময় কাগজের দিকে তাকিয়ে থেকে অতঃপর কাগজটি হাতে নেয়। কাগজের ভাঁজ খুলে পড়তে লাগে, যেখানে স্পষ্ট লুনিসার সাইন। তবে কাগজটা ডিভোর্স পেপার নয়, বরং প্রপার্টির পেপার। বিস্ময়ে ঠোঁট জোড়া ফাঁক হয়ে গেল লুনিসার। অতঃপর দ্বিতীয় কাগজটা খুলে তবে বুঝতে পারে না এখানে তিনজন মানুষের ছবি। লুনিসা প্রশ্নবোধক দৃষ্টিতে কৃষাণের দিকে তাকায়। কৃষাণ সামনের দিকে দৃষ্টি রেখে বলে, ফেরিপ স্টিনের একমাত্র মেয়ে আরিয়ানা, সাথে তার স্বামী আর বাচ্চা ছেলেটি। আর কেউ নয়, স্বয়ং সামির। কিছু কারণে তাতে ডিভোর্স হয়। সামিরের কাস্টাডি পায় তার বাবা। অতঃপর লুনিসার সামনে এখন সবটা স্পষ্ট। ক্ষমা করবো না আমি আপনাকে, কখনোই না। সম্পত্তির জন্য আমায় কষ্ট দিলেন। জানেন কিভাবে ছিলাম আমি? লুনিসা কাঁদছে। কৃষাণ লুনিসাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। সামির আজ থেকে নয়, অনেক আগে থেকে আমার ক্ষতি চেয়ে এসছে, করেছ। তবে আমার বুঝতে দেরি হয়ে গেছে। সম্পত্তির জন্য নয়, বরং তোমার ক্ষতি করবে এই ভয়ে সব নাটক। সরি অ্যাঞ্জেল, আই এম সরি। এবার সবটা আরো ভালোভাবে বুঝতে পারছে লুনিসা। সামির বারংবার তার কাছে কৃষাণের নেগেটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে। তখন এসব না বুঝলেও এখন স্পষ্ট। কিন্তু তাই বলে ওনাকে মেরে ফেলাটা কি ঠিক হলো? কৃষাণ বাঁকা হাসে। আজ বা কাল মারতে তো হতোই। এত কিছু তোমার না ভাবলে চলবে, আমাকে নিয়ে ভাবো। লুনিসা নিজের পেটে হাত দিয়ে কৃষাণের দিকে তাকায়। আমাদের আরেকজন বেবি সুস্থ আছে কৃষাণ। কৃষাণ নিজের হাতটাও লুনিসার পেটের উপরে রাখে। আমি ইচ্ছাকৃত কিছুই করিনি অ্যাঞ্জেল। তুমি জানো সেদিনের পর থেকে আমার কতটা অস্থির লেগেছিল, নিজেকে কতটা অপরাধী মনে হচ্ছিল। লুনিসা বুঝলো কৃষাণও এখন ইমোশনাল হয়ে পড়েছে, তাই কথা ঘুরিয়ে বলে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বাঁচতে পারবো না আমি আপনাকে ছাড়া। লুনিসার কথায় মৃদু হাসে কৃষাণ, নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। অনেক দূরে চলে যাবো অ্যাঞ্জেল, থাকবো না এখানে, চলে যাবো অনেক দূরে। সমাধি স্থলে দাঁড়িয়ে আছে কৃষাণ, রিক আর এরিক। তাদের ঠিক সামনে প্রিয় আর সামিরের সমাধি। সকলেই নিশ্চুপ। এবার যাওয়া উচিত। এরিকের কথায় কৃষাণ আর রিক তার দিকে তাকায়, সাথে মাথা নেড়ে সম্মতি জানায়। আমি গাড়ি নিয়ে আসছি, তোমরা এসো। বলে এরিক চলে যায় গাড়ি আনার উদ্দেশ্যে। কৃষাণ আর রিক চলে আসলো গেটের কাছে। বেঁচে বলছে আমার বোনটা কি পেলে?
কৃষানের গম্ভীরত গলা। রিক কিছুটা হাসলো। ভালোবাসা কি বেছে বেছে আসে? যাই হোক, ধন্যবাদ। কৃষান আর কিছু বলল না। রিক আবার বলল, সেদিন তুমি আমাকে উদ্ধার না করলে আজ হয়তো আমি ফাঁসির সাজা পেয়ে মরে যেতাম। তোমার জন্য আমি আবারও আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। ইতিমধ্যে গাড়ি এসে থামলো তাদের সামনে। কৃষান গাড়ির কাছে যেতে যেতে বলল, লিয়া, আমিন তোমার বোন প্রেসিডেন্ট হাসপাতালে আছে, চাইলে দেখা করতে পারো। নিজেও গাড়িতে এসে বসলো। গাড়ি স্টার্ট দিল এরিক। গন্তব্য তাদের বাড়ি। সেখানে কাসফিয়া, চার্লি, লুনিসা, মৃদুলা সবাই অপেক্ষা করছে তাদের জন্য। কিছু সময়ের মাঝেই তারা পৌঁছে গেল বাড়িতে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। কৃষাণদের আসতে দেখে সবাই তাদের দিকে তাকালো। সবাই তাদের সাথে বসলো, তবে বসলো না কৃষাণ। তা দেখে কাসফিয়া বলে, কি হলো, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? কৃষাণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লুনিসার দিকে। তবে লুনিসার নজর তো তার দিকে নয়, বরং মৃদুলার সাথে কিছু একটা নিয়ে আড্ডা দেওয়ায় ব্যস্ত। মন মাথা ধরেছে, উপরে যাচ্ছে। লুনিসা চা বানিয়ে নিয়ে এসো। শেষ কথাটা লুনিসাকে উদ্দেশ্য করে বলে গটগট করে উপরে চলে গেল কৃষাণ। সবাই মিটমিট করে হাসছে। লুনিসা লজ্জা পেল। সেও উঠে কিচেনে চলে আসলো, চা বানিয়ে উপরে চলে আসলো। ঘরে আসতেই চোখ মুখ কুঁচকে গেল লুনিসার। কৃষাণ তো ভেতরে নেই, গেল কোথায়? এদিকে ওদিকে তাকিয়ে ব্যালকনিতে চলে আসলো। যা ভেবেছে তাই। কৃষাণ সেখানেই বসে বসে সিগারেট ফুঁকছে। লুনিসার রাগ হলো। আপনাকে বলেছি না সিগারেট না খেতে, আমার পছন্দ নয়। তার উপর আমাদের বাচ্চার জন্যও এটা ক্ষতিকর। কৃষাণ কিছু না বলে সিগারেটটা ফেলে দিল। লুনিসা কৃষাণের পাশে এসে বসলো। চা এগিয়ে দিল কৃষাণের দিকে। কৃষাণ একবারও তাকালো না লুনিসার দিকে, শুধু চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল। লুনিসা বিষয়টা নজর এড়ালো না। লোকটা কি রেগে আছে? কিন্তু কেন? কিছু কি হয়েছে? কৃষাণ এবারও লুনিসার দিকে তাকালো না। লুনিসার খারাপ লাগছে কৃষাণ তাকে ইগনোর করছে, এটা সে মানতে পারছে না। তাই নিজেও আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। চলে যেতে নিলে কৃষাণ হেসকা টানে তার বুকে এসে পড়ে। কোথাও যাবে না? লুনিসা কৃষাণের চোখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, কেন যাব না? এখানে থেকে কি হবে? কেউ একজন তো আমায় পাত্তাই দিচ্ছে না। কৃষাণ লুনিসার দিকে গম্ভীর ভাব নিয়ে তাকায়, অতঃপর বলে, পান্তা, তুমি বুঝি খুব দিচ্ছিলে, এই কারণে এই বাড়িতে থাকতে চায় না। লুনিসা ফিক করে হেসে ওঠে। তাই তো, এখানে তো আর আঠার মতো চিপকে থাকতে পারেন না। লুনিসার কথা শুনে কৃষাণের কপাল কুঁচকায়, দাঁত বসিয়ে দেয় গলায়। লুনিসা ব্যথা পেল। ইস, লাগছে তো। লাগুক, আরো লাগবে। ছাড়ুন, চলুন খেয়ে নিন। কৃষাণ চট করে লুনিসাকে কোলে তুলে নিল। লুনিসাও গলা জড়িয়ে ধরল। কি করছেন? কৃষাণ বাঁকা হাসলো। কতগুলো দিন দূরে থেকেছে, হিসেব আছে? আজ কি করে সামলাবো নিজেকে? লুনিসা বুঝলো কৃষাণের ধান্দা। রাগী লুক নিয়ে বলে উঠল, আজ্ঞে না মিস্টার, এসব কিছুই না। এখন বেবির জন্য এসব ঠিক হবে না। কৃষাণ কি আর শোনে? ঠিক রাখার দায়িত্ব আমার। তুমি শুধু ছটফটানি কমা অ্যাঞ্জেল। আর কি, রাতের প্রথম প্রহরেই তারা সব ভুলে নতুন করে ডুব দিল নিজেদের মাঝে। অনুভব করলো একে অপরকে। সব বাধা বিপত্তি আজ শেষ। নতুন করে বাঁচবে তারা। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসুক তারা একে অপরকে। কিছু সম্পর্ক মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হয়ে আসে, যা তাদের জীবনের সবটা জুড়ে থাকে। অতীত বর্তমান সব ভুলে মানুষ আবারও নিজেকে উপলব্ধি করতে জানে। প্রতিটি মানুষের ভেতরেই এন্টিটির বসবাস। কেউ এই এন্টিটি নিজের আয়ত্তে রাখতে পারে, আর কেউ পারে না, যার পরিণাম হয় ধ্বংস। তবে বাঁচার জন্য নিজেকে উপলব্ধি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে নিজ সত্তাকে। না হলে জয় নিজের হিংস্র সত্তা শেষ করবে নিজেকে, সাথে আরও হাজার মানুষকে। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।